জনগণের রাজনীতি নাকি রাজনীতির জনগণ, রাজনীতির আয়নায় কতটা প্রতিফলন জনগণের, তাদের অবস্থান কোথায়, সেই হিসেবটি বুঝতে যমুনা টেলিভিশনের রাজনীতির এই আয়োজনে পুরো সময় আপনাদের সাথে আছি আমি রোকসানা আঞ্জুমান নিকোল। দর্শক, আজকের রাজনীতিতে আমাদের সঙ্গে আছেন নেত্র নিউজের এডিটর ইন চিফ তাসনিম খলিল, আমাদের সঙ্গে আছেন রাজনৈতিক বিশ্লেষক ডাক্তার জাহিদুর রহমান। ডাক্তার জাহিদুর রহমান, গেজেট প্রকাশের 20 দিন পেরিয়ে গেলেও শপথ নিতে পারেননি ইশরাক হোসেন। এদিকে নির্বাচনের হিসাব অনুযায়ী 15 মে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে মেয়রের পদের মেয়াদ শেষ। তালা ঝুলছে নগর ভবনের ফটকে, সেবাদান বন্ধ। কালও ইশরাক সমর্থকরা বিক্ষোভ করবেন নগর ভবন এলাকায়। এই হলো ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অবস্থা। আর এদিকে উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ এজাজের বিরুদ্ধে নিষিদ্ধ সংগঠন হিজবুত তাহরিরের সাথে জড়িত থাকার অভিযোগের কথা বলছেন অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন শায়ের। ডিএনসিসি অবশ্য বিবৃতি দিয়েছে এবং তারা বলেছে যে বর্তমান প্রশাসক এজাজকে জড়িয়ে যেসব অভিযোগ উঠেছে তা সম্পূর্ণ ভিত্তিহীন ও রাজনৈতিক। তার নেয়া ভালো উদ্যোগ কিছু মানুষের অসৎ উদ্দেশ্যকে ব্যাহত করেছে, যার কারণে তারা পুরনো ও ভিত্তিহীন অভিযোগকে পুনরুজ্জীবিত করে ভাবমূর্তি নষ্ট করতে পরিকল্পিত অপপ্রচার চালিয়ে যাচ্ছে। উত্তর সিটির সিলেক্টেড এজাজ সাহেব আর তার আদালতের রায়ে দক্ষিণের ইলেক্টেড হয়েও শপথ না নেওয়া ইশরাক সাহেব, দুজন দুই প্রান্তে। এই দুজনকে নিয়ে ঢাকাবাসীর নগর সেবা নিয়ে টেনশনের কোনো কারণ দেখতে পান কিনা? না, টেনশনের কারণ নেই। সেবাকে আমরা পেতাম আগেও, মানে যদি এই ঝামেলা না হতো আমরা কি অনেক সেবা পেতাম? আমার মনে হয় না। আমাদের একই ধরনের কম বেশি অবস্থা, এই শহর যেমন ছিল তেমন চলবে, আমরা এটা ধরেই নিতে পারি। উত্তরে একজন প্রশাসক বসানো হয়েছে, কি করেছেন আমি আসলে এখন পর্যন্ত খুব সিগনিফিক্যান্ট কিছু দেখিনি। একদিন দেখলাম ব্যাটারির যারা রিক্সা চালাচ্ছেন তাদের রিক্সা ভেঙে দিচ্ছেন, পরে যখন সমালোচনা হলো বলছেন যে তাদেরকে আমরা একটা নজির স্থাপন করার জন্য ভাঙলাম এবং আমরা তাদেরকে ক্ষতিপূরণ দিয়ে দেব। একটা উদ্যোগ তিনি নিয়েছেন, যত প্রকল্প হবে সবকিছু ডিটেইল একদম ওয়েবসাইটে থাকবে, কাজে যে কোনো নাগরিক জানতে পারবে যে প্রকল্পটার বিস্তারিত কি আছে। ফাইন। তো যেটা বলছিলাম যে এই একই রকম ভাষা আপনি ভেঙে দিচ্ছেন এবং একই রকম টোনে আপনি কাজ করার চেষ্টা করছেন, আমি খুব আলাদা কিছু দেখি না। যাই হোক, এখন যেটা বিশেষ করে দক্ষিণ নিয়ে আমি এটাকে একটু আলাদাভাবে গুরুত্ব দিতে চাই, সেটা হলো আমরা কিছুদিন থেকে খেয়াল করছি এটাকে শুধুমাত্র জনাব ইশরাকের সাথে কোনো সমস্যা না। আমি মনে করি এটা এক ধরনের সরকারের সাথে বিএনপির সংকট। আমি একটু পেছনে যদি যাই, খুলনা ইউনিভার্সিটির ভিসিকে সরানো নিয়ে যা হলো, উনি মারাত্মক ক্রিমিনাল কোনো অ্যাক্ট করে ফেলেছেন, নট নেসেসারিলি, কিন্তু তাকে সরানোর জন্য বহু চেষ্টা হলো। এনসিপি মানে তাদের যে ছাত্র সংগঠন তারা ছিল, ছাত্র শিবির ছিল সাধারণ ছাত্রের নামে ইন ডিসগাইজ। তো ওটার আসলে একটা বড় কারণ ছিল, ওটা একটা ফাইট ছিল, কারণ ওই ভিসির সাথে বিএনপির এক ধরনের অ্যালাইনমেন্টের কথা জানা যায়। একইভাবে এখানে খেয়াল করি আমরা চিটাগংয়ে একই রকম আইনে একই রকম রায়ে চিটাগংয়ের মেয়র দায়িত্ব পালন করছেন। এখন এভাবে রায় দেওয়া ঠিক কিনা, এই জুডিশিয়াল প্রসেসটা ঠিক আছে কিনা, এগুলো নিয়ে সমালোচনা আছে। কেউ যদি খুব টেকনিক্যালিটিস দেখেন আইনের, প্রশ্ন আসতেও পারে। আবার খেয়াল করুন, এই সরকারের অধীনেই তথাকথিত হত্যা মামলা যেভাবে হচ্ছে, মানে সেক্ষেত্রে আমরা বলা হচ্ছে নাগরিকরা করবে, আমরা কি করতে পারি, এগুলো খুবই খোঁড়া যুক্তি। সরকারের সায় না থাকলে মামলা করতে গেলেই তো সবসময় মামলা নেয় না। আমি চাইলেই কি যে কারো বিরুদ্ধে হত্যা মামলা করে দিতে পারি না। সুতরাং সরকারের সায়ও আছে। একই সরকার আইনের একটা দিক এমন দেখাচ্ছে আর এখন এইভাবে করছে। আমি একটা ছোট উদাহরণ দিই। স্থানীয় সরকার মন্ত্রণালয় নির্বাচন কমিশনের যে রায়, তার যে গেজেট দিয়েছে সেটার ব্যাপারে আইন মন্ত্রণালয়ের কাছে তারা যে চিঠি পাঠিয়েছে, সেখানে তারা বলছেন যে নির্বাচন কমিশন এটা কন্টেস্ট করেনি এবং শেষে রায়ের পর অ্যাপিলও করে নাই। মানে আমার খুব অবাক লাগলো, একটা আইনের বেসিক হচ্ছে এটা, অ্যাপিল করা কি ফরজ? অ্যাপিল করেন মানে হচ্ছে আপনি আইনটা গ্রহণ করেন নাই। নির্বাচন কমিশন যদি আইনটা গ্রহণ করে, ও অ্যাপিল করবে কেন? এবং সেটা মেনেই তিনি গেজেট দিয়ে দিয়েছেন। সো এইভাবে ডিলেট করানো, এবং আপনি খেয়াল করুন এই 20 দিন দেরি করানোর কারণে যেটা হলো 15 তারিখ
যে ডেটটা আছে, মেয়াদটা পার হয়ে গেল, নতুন একটা আইনি জটিলতা তৈরি হলো। আমি ব্যক্তিগতভাবে মনে করি এটা আসলে এক ধরনের ফ্রেমিং। সরকারের একটা অংশ এবং ঘটনাচক্রে এই মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন জনাব আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া, যাকে আমরা বহু সময় যখন এনসিপি তৈরিও হয় নাই, নাগরিক পার্টি যে কর্মসূচি দিচ্ছে সেটা থেকে শেয়ার করছেন, সো উনি সরাসরি তাদের সাথে জড়িত, এই কথাটা বলে ফেলাই যায়। একটা সংঘাত আমরা দেখতে পাচ্ছি, মানে এখন একটা শক্তি পরীক্ষার জায়গা তৈরি হয়েছে এবং বিএনপিকে এখানে দায়িত্ব দেয়া হবে না। বিশেষ করে ঢাকা শহরের তো একটা আলাদা গুরুত্ব আছে, আর যদি দায়িত্ব না দেওয়া যায় সেখানে তারা তাদের প্রভাবের কাউকে, সেটা এই যে জনাব এজাজের কথা বললেন, শুধু হিজবুত তাহরীর না, জনাব সায়ের অনেকগুলো ছবি দিয়েছেন যে তার সাথে আওয়ামী লীগের লোকজনের কি পরিমাণ দহরম মহরম ছিল, ওটাও একটা স্ট্যাটাস আছে। তো সুতরাং তারা তাদের মতো কোনো মানুষকে এখানে সম্ভবত দিতে চাইবেন, এখানে তাদের ক্ষমতার ব্যাপার আছে, কারো কারো ক্ষেত্রে লেনদেনের ব্যাপার আছে, সবকিছু তারা তাদের হাতে রাখতে চাইছেন। আপনি বলছেন তাহলে সরকার বিএনপিকে একটা বার্তা দিতে চাইছে, বিএনপিও সরকারকে কোনো বার্তা দিতে চাইছে কিনা আসবো আমি। তাসনিম খলিল, আপনি 20 বছর পর বাংলাদেশের কোনো মিছিলে অংশ নিয়েছেন, নারীর ডাকে মৈত্রী যাত্রা কর্মসূচিতে। আপনি লিখেছেন, ডান বাম যেদিকেই যান বাংলাদেশের নারীদের সাথে বেইমানি কইরেন না, ডু নট লেট দ্য উইমেন অফ বাংলাদেশ ডাউন, একেবারে ধ্বংস হয়ে যাবেন। এমন প্রেডিকশন কেন করছেন আপনি? কারণ আমার মনে হচ্ছিল যে নেতা বা তখনও তাদের পার্টিটা হয় নাই, এবং আমি যাকে কথাটা বলেছিলাম এটা একটা পরামর্শ সুলভ একটা কথা ছিল, এবং সেখানে আমার মনে হচ্ছিল যে যেদিকে তাদের যে পলিটিক্যাল রিজনিং যেভাবে তারা আর্টিকুলেট করতে চাচ্ছিলেন, এবং বারবার তখন থেকেই কিন্তু বলছিলেন যে তারা একটা সেন্টার রাইট পার্টি করবেন। যদিও আমার কাছে মনে হয়েছে যে এইটা, ইনফ্যাক্ট একটু আগে জাহেদ ভাইয়ের সাথে এটা নিয়েই আমরা গ্রিন রুমে কথা বলছিলাম, যে মানে অর্ধেক খাওয়া কেক, হ্যাঁ, যেখানে অনেকগুলো ডানপন্থী পার্টি, বিএনপি সর্ট অফ সেন্টার রাইট, জামাতে ইসলাম তো রাইট উইংই বলতে হবে, তো যেখানে অলরেডি অনেকগুলো আছে সেখানে নতুন একটা পার্টি, ইউথ লেড একটা পার্টি, এটা সেন্টার রাইট হওয়ার দর্শকদের জন্য নামটা বলেই দিই, এনসিপির কথা বলছেন। জি আচ্ছা, সো এটা কেন আসলে কোনো সেন্স মেক করে না, এটা আসলে কোনো যুক্তিসঙ্গত বা রিজনেবল কোনো চিন্তা ছিল না। যাই হোক, সেটা তাদের ব্যাপার, তারা যদি মধ্য ডানপন্থী পলিটিক্স করতে চান সেটা। কিন্তু বাংলাদেশে কিন্তু আমরা সবসময় দেখেছি যে কোনো রাজনৈতিক ইনস্টেবিলিটির মধ্যে যখনই আমরা যাই তখনই একটা বিশেষ গ্রুপ, যেটাকে আমি মোল্লাতন্ত্র বলবো, আমি কিন্তু মোল্লাতন্ত্র বলে সাধারণ মুসলমানদেরকে বোঝাচ্ছি না, ধর্মপ্রাণ মুসলমানদের, তাদের আল্লাহর সাথে একটা স্পিরিচুয়াল সম্পর্ক আছে, আমি সেটাতে কোনো সমালোচনা করার জায়গা আমার নাই। বাট এই যে রাজনীতিতে যে ধর্মের ব্যবহার এবং মোল্লাতন্ত্রের যে একটা নারীদের বিরুদ্ধে একটা বিশেষ বিদ্বেষ, এটা কিন্তু বাংলাদেশে হিস্টোরিক্যালি হয়ে এসেছে, এবং আমরা প্রতিটা গভর্নমেন্টের আমলেই কিন্তু আমরা দেখেছি যে নারী প্রশ্নে এই মোল্লাতন্ত্রের একটা অত্যন্ত বাজে ধরনের ভূমিকা থাকে। এবং আমি এই বিষয়টাই তাদেরকে সতর্ক করে দিতে চেয়েছিলাম যে দেখেন, আপনারা আর যাই করেন, এই নারীদের কারণে কিন্তু আমরা শেখ হাসিনার যে হাসিনা শাহীর পতন কিন্তু এই নারীদের হাতে হয়েছে। এখন আমি যখন এটা কোথাও বলি, আপনি যদি ফেসবুকে আমাকে দেখেন, কয়েক হাজার কুৎসিততম গালাগালি আমাকে করা হয়, কিন্তু এটা তো হয়েছে। এটাই পরের প্রশ্নটা ছিল, এই কথাগুলো আপনি যখন বলছেন আপনি ভীষণভাবে ট্যাগিং এর শিকার হচ্ছেন, আপনাকে নানা রকমের ট্যাগ দেওয়া হচ্ছে, কিন্তু একটা সময় ছিল যখন ভিন্ন মতের কাউকে রাজাকার বা জঙ্গি ট্যাগ দেওয়া হতো, বাক স্বাধীনতার জন্য, ট্যাগিং মুক্ত সমাজের জন্য, তো জুলাই গণ অভ্যুত্থান বলে যারা অভ্যুত্থানের সঙ্গে আছেন, তো তারপরেও তো ট্যাগিং আসলে শেষ হলো না। না, ট্যাগিং শেষ হচ্ছে না, কারণ এদের তো মূলত যে লোকগুলোর কথা আমরা বলছি, যে মোল্লাতন্ত্র বা একটা অথরিটেরিয়ান ইসলামিস্ট একটা শক্তি, যেটাকে অনেকে এখন মবও বলছেন, মবতন্ত্র বলছেন, এদের কিন্তু সমস্যাটা শেখ হাসিনা আমলের যে সিস্টেম, যে রেজিম, যে নির্যাতন, যে নিপীড়ন, যে ঘৃণার চাষ, এটাতে তাদের মূল সমস্যা না। সমস্যাটা ছিল যে ওই যে রিপ্রেশনের যে মেশিনারি, ওটা ওনারা নিজেদের জন্য চান। ওনারা চান যে শেখ হাসিনা যে পন্থা, যে সমস্ত ব্যবস্থা, যে সমস্ত টুলস ব্যবহার করে মানুষকে নিয়ন্ত্রণ করেছেন, নিপীড়ন করেছেন, সেই টুলগুলা তাদের হাতে যেন থাকে। এবং আপনি দেখবেন যে কিছু কিছু ক্ষেত্রে এখন তো অনেক সময় দেখা যায়, অনেকে কিন্তু বলেন যে আগে যা হচ্ছিল এখনও তো অনেক ক্ষেত্রে তা হচ্ছে, কেন হচ্ছে?
কারণ এই যে মপতন্ত্র, যেমন আমি একটা অর্গানাইজেশনের নামই বলি, শেখ হাসিনার আমলে আমরা সবাই একটা ইন্ডিয়ান একটা প্ল্যান্ট অর্গানাইজেশন ছিল, এটার নাম ছিল মুক্তিযুদ্ধ মঞ্চ সম্ভবত, হ্যাঁ। এবং আমরা দেখেছি সেই মুক্তিযুদ্ধ মঞ্চ ধরেন সংগ্রামের এডিটর আসাদ সাহেব, ওনাকে অফিস থেকে ধরে এনে রক্তাক্ত করে পিটিয়ে পুলিশের হাতে তুলে দিচ্ছে। একটা ভয়াবহ কদর্য কুৎসিত একটা মবের কাজ, কোনো কিন্তু বিচার হয়নি। আজকে দেখেন ইনকিলাব মঞ্চ নামে একটা মঞ্চ দাঁড় করানো হয়েছে এবং বিভিন্ন জায়গায় এরা গিয়ে ঢাকা শহরে এই বিল্ডিংটা ভেঙে দিচ্ছে, অমুক জায়গায় গিয়ে কোনো কিছু একটা মবের মতো করে করছে। এই যে মবতন্ত্র চলছে। এইরকম যদি প্রশ্ন রাখি যে সরকার কি মব দিয়ে আসলে প্রভাবিত হচ্ছে, বা এই প্রবণতা দেখেন আপনি সরকারের মধ্যে সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে মবকে বেশি প্রাধান্য দিচ্ছে যতখানি যৌক্তিক তার চেয়ে বেশি? দেখেন, এই সরকারটা অত্যন্ত দুর্বল একটা সরকার যে নিজেকে খুবই সবল মনে করে। এই সরকার একটা অনির্বাচিত সরকার, এই সরকারের কোনো ম্যান্ডেট নাই এবং এই সরকারের কোনো সিঙ্গেল পাওয়ার সেন্টারও নাই। এইখানে ইউনূস সাহেবের দিকে একটা পাওয়ার সেন্টার আছে, এক একজন উপদেষ্টা বা 2-3 জন উপদেষ্টা মিলে একটা পাওয়ার সেন্টার আছে। তো এদের মধ্যে এক একজনের আইডিয়া এক এক রকম। এটা অত্যন্ত অত্যন্ত দুর্বল একটা সরকার। আমাদের দুর্ভাগ্য হলো যে সরকারের মূল লোকজনরা এটা বুঝতে পারছেন না, কারণ আমার ধারণা যে তারা অত্যন্ত জনবিচ্ছিন্ন, অথবা তাদের মধ্যে যে একটা প্রজ্ঞা যেটা সেটার একটা স্পষ্ট অভাব আছে। আমি বলবো যে এই সরকারের কোনো ম্যান্ডেট নাই এবং যে কারণে মব কখন ঠিক কোন মুহূর্তে একটা দেশে মবের উদ্ভব হয় আমরা কিন্তু এটা দেখতে হবে। আমরা যদি চীনের ঘটনা দেখি বা আমরা যদি ইরানিয়ান রেভলিউশনের সময় যা হয়েছিল, মব তখনই আসে যখন সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো লেজিটিমেসি থাকে না। এবং যেহেতু বাংলাদেশের মানুষের কাছে, জনগণের কাছে এই সরকারটা, ইউনূস সরকারটা একটা, আমরা তো বলছি ইন্টারিম, তাদের নিজের নামে ওনারাই তো নামকরণ করেছেন যে দিস ইজ দ্য ইন্টারিম গভর্নমেন্ট। ইন্টারিম মানে কি? ইন্টারিমের ম্যান্ডেট কি থাকে? এনি পলিটিক্যাল সায়েন্টিস্ট, যে কোনো রাজনীতি বিষয়ে রাজনীতিবিজ্ঞানী, রাষ্ট্রবিজ্ঞানী আপনাকে বলবে যে একটা ইন্টারিম গভর্নমেন্টের ম্যান্ডেট খুবই খুবই লিমিটেড। এইটা একটা ট্রানজিশনাল গভর্নমেন্ট, যার কাজ হলো বাংলাদেশ এই মুহূর্তে একটা ট্রানজিশনাল ডেমোক্রেসি, এবং পূর্ণ ডেমোক্রেসি অর্জন করতে হলে দ্য ফার্স্ট স্টেপ ইজ ইলেকশন। এবং অত্যন্ত দুঃখজনক যে আমরা এখন পর্যন্ত স্পষ্ট কোনো বার্তা পাচ্ছি না যে বাংলাদেশে ইলেকশন কবে হবে। বারে বারে আমরা শুনি ডিসেম্বর থেকে জুন পর্যন্ত ইলেকশন হতে পারে, এবং এটা বাংলাদেশে আমরা সবাই জানি, হিস্টোরিক্যালি আমরা জানি যে বাংলাদেশে ডিসেম্বর টু ফেব্রুয়ারির বাইরে আসলে কোনো ইলেকশন হয় না, এবং এটা সম্ভবও না আবহাওয়া এবং অন্যান্য কারণ। যে শেষ যে সাক্ষাৎকার ডক্টর মোহাম্মদ ইউনূস দিয়েছেন বৃহস্পতিবার দ্য ইকোনমিস্টে প্রকাশিত হয়েছে সেটি, এবং সেখানে তিনি যেটা বলেছেন নির্বাচন হতে পারে ডিসেম্বরে, তবে 26শে জুনের পর নয় তিনি বলেছেন। এবং তিনি বলেছেন আওয়ামী লীগ ইস্যুতে তাকে প্রশ্ন করা হলে তিনি বলেছেন 12ই মে নির্বাচন কমিশন আওয়ামী লীগের নিবন্ধন স্থগিত করেছে, ফলে দলটির নির্বাচনে আর অংশ নিতে পারবে না। এটি তার শেষ সাক্ষাৎকারের মন্তব্য। ডাক্তার জাহেদ, নগর ভবনের গেটে তালা, আমি যেটা বলছিলাম যে বিএনপিও কি সরকারকে কোনো বার্তা দিতে চাচ্ছে কিনা, এবং নগর ভবন হচ্ছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অস্থায়ী দপ্তর, দাপ্তরিক কাজ করেন সেখানে উপদেষ্টা আসিফ মাহমুদ সাজিব ভুঁইয়া। আন্দোলনের কারণে গত কয়েকদিন উপদেষ্টা যাননি সেখানে, তার পদত্যাগ দাবি করেছেন ইশরাক সমর্থকরা। আবার ইশরাকও শপথ নিতে পারেনি। সরকার যেমন বিএনপিকে হয়তো বার্তা দিতে চাচ্ছে, বিএনপিও চাচ্ছে কিনা, কেননা তারেক রহমান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন অন্তর্বর্তী সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশির হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। প্রধান উপদেষ্টার প্রেস সচিব আবারও বলেছেন উই গট ম্যান্ডেট টু ডু এভরিথিং। আমাদের সংস্কার হচ্ছে মেইন ম্যান্ডেট, এবং সংস্কারে সব কিছু আসলে পড়ে। যে সরকারের সব কিছু সংস্কার করার ম্যান্ডেট আছে, তারা যদি বন্দর বিদেশি ব্যবস্থাপনায় দিতে চায়, তাতে বিএনপির আসলে সমস্যা কোথায়? প্রেস সচিবের বক্তব্যটা শুনেছি এবং আমার একটা প্রশ্ন জিজ্ঞেস করতে ইচ্ছে করে, মানে ওনাদের ম্যান্ডেটে, মানে যে যতদিন বলছেন জুন, সংস্কারের মধ্যে এটাও আছে নাকি যে আমরা 5 বছর থাকবো? কারণ এই প্রেস সচিব 5 বছর লোকজন চাইছে, এই ধরনের স্ট্যাটাস যারা দিয়েছে সেগুলো শেয়ার করেছেন। এটা নিয়ে আমি বহুবার কথা বলেছি, একটু হালকা ঢঙে হলেও শেয়ার করছেন। মানে এইটাও তাদের সংস্কারের পার্ট কিনা, তাদের সব কিছু করার যে এখতিয়ার আছে বলছেন,
আমরা 5 বছর থেকে যাব, আমরা এটা করা হয়নি, এটা করব, সেটা আছে কিনা। দেখুন, আমি একটা কথা, আপনি শুরুতে যে প্রশ্ন করেছেন, বিএনপির আসলে সরকারকে বার্তা দেওয়া দরকার আছে। বিএনপি মানে ইন আ সেন্স, আমি বিএনপির প্রতি প্রীতির কিছু নাই, কিন্তু আমি শেখ হাসিনার সময় থেকে বিএনপিকে নিয়ে একটা কথা বলছিলাম, বিএনপির প্রচুর স্খলন আছে দল হিসাবে। ও তো 2বার ক্ষমতায় ছিল, বিশেষ করে সেকেন্ডবার, 3বার টেকনিক্যালি বলে, আমি বেগম জিয়ার পোস্ট 90s বলছি। পরেরটা যে সরকারটা ছিল 2001-06, তার বিরুদ্ধে প্রচুর অভিযোগ আছে, করাপশন আছে, এবং আমি ব্যক্তিগতভাবে মনে করি আমাদের রাষ্ট্রের সবচেয়ে ভয়ঙ্কর পাপগুলোর একটা এক্সট্রা জুডিশিয়াল কিলিং ওই সময় শুরু হয়েছিল। সো বিএনপি সমালোচনার পরও শেখ হাসিনার সময় একটা কথা বলতাম যে আমাদের ডেমোক্রেটিক ফাইটটা যেটা হচ্ছে, এই লড়াইটায় ওরই ওই পরিমাণ শক্তি আছে যে সে সরকারের উপরে ওই পরিমাণ চাপ তৈরি করতে পারে। এই যে আজকে ইসলামিক ফান্ডামেন্টালিস্টরা বিরাট শক্তি দেখাচ্ছে, শেখ হাসিনার সাথে কম্প্রোমাইজ করে বসে গিয়েছিল না? 100 বছর ক্ষমতায় থাকেন আপনি, একজন হেফাজতের সভাপতি যারা বাবু নগরী বলেছেন আপনি 200 বছর রাজত্ব করেন, মানে রাজত্ব শব্দটা ব্যবহার করেছিলেন। তো আমরা দেখেছি তো ওই সময় বিএনপি ক্রমাগত চ্যালেঞ্জ করেছে, ঠিক একইভাবে এখনো ভবিষ্যতে বিএনপি ক্ষমতায় এসে যদি ঝামেলা করে আমাদের সেটার বিরুদ্ধে সরব হতে হবে, কিন্তু বিএনপিকে বাংলাদেশের ডেমোক্রেটিক ট্রান্সফরমেশন যেটা, ট্রানজিশন যেটা, সেটা নিশ্চিত করতে হবে। তো সুতরাং আমি মনে করি বিএনপির উচিত সরকারকে বার্তা দেয়া, এটা একেবারেই জরুরি। কারণ সরকার বহু ক্ষেত্রে, যারা তারেক রহমান যেটা বলছেন, ইভেন সংস্কারের ক্ষেত্রে আপনি যদি চিন্তা করেন, খেয়াল করবেন ঐক্যমত্য কমিশন যেভাবে তৈরি হয়েছে, সেটার কর্মকাণ্ড যেভাবে চলছে, খুবই স্লাগিশ অ্যাটিটিউড, শামুকের গতিতে চলছে ওটা। অথচ কিছু কিছু সিদ্ধান্ত যেগুলো খুবই টাফ পলিসি ডিসিশনস, ওগুলো আপনি খুব দ্রুত করছেন এবং এক ধরনের ইনটলারেন্স দেখাচ্ছেন। আমি আর শুনতে চাই না, এটা করে ফেলতে হবে, এই ধরনের ভাষা আমরা শুনতে পাচ্ছি। সুতরাং এই প্রশ্ন তো আসতেই পারে যে সরকার আসলে কি করতে চাইছে। তার উপরে ওই যে বললাম, যখন এই ধরনের অ্যাটিটিউড দেখা যায় যে সরকারের সাথে কানেক্টেড, সরকারের মধ্যে থাকা মানুষজন এই আলাপটা তোলার চেষ্টা করছেন যে এই সরকারকে লম্বা সময় থাকতে হবে, তখন খুব স্বাভাবিকভাবে বিএনপির এই বার্তা দেয়া জরুরি যে বাংলাদেশে প্রধান উপদেষ্টা যেভাবে বলেছেন সেই সময়ের মধ্যে, সেই সময়ও না আসলে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি, আই অ্যাগ্রি উইথ হিম ফুললি, মিড ফেব্রুয়ারির আগে, এরপর তো রমজান শুরু হয়ে যাবে, নির্বাচন হতে হবে অ্যাট এনি কস্ট, এবং এটা এনশিওর করার জন্য প্রয়োজনে তারা তাদের পলিটিক্যাল কর্মসূচি দেওয়া উচিত হবে। জি, তারেক রহমানের যে কথাটা আমি পড়ছিলাম সেখানে আসলে করিডোর এবং বন্দর নিয়ে কথা ছিল, এবং এই মিয়ানমারের রাখাইন সহায়তার নামে মানবিক করিডোর এবং চট্টগ্রাম বন্দরের নিউ মুরিং কন্টেনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানকে লিজ দেওয়ার নীতিগত সিদ্ধান্তের প্রতিবাদে তারা এভাবেই বলেছে। 23 ও 24 মে 2 দিনব্যাপী সারা দেশে বিক্ষোভ কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি সিপিবি। তাদের এই বিক্ষোভ কর্মসূচি নিয়ে আপনার নিজস্ব কোনো মন্তব্য আছে কিনা, নাকি আপনিও বামদের দ্বারা প্রভাবিত? আমি রোহিঙ্গারদেরকে যে করিডোর আছে সেটা নিয়ে আমার যথেষ্ট সময় থাকলে বলতাম। এটা আমি ব্যক্তিগতভাবে মনে করি পরিকল্পিতভাবে সরকার বাংলাদেশকে একটা যুদ্ধ পরিস্থিতির মধ্যে নিয়েছে। সরকার না বললেও সরকারের একটা অংশ, অ্যাটলিস্ট আমি যদি একটু টেকনিক্যালি কারেক্ট থাকতে চাই, একটা অংশ টেনে নিয়ে যাচ্ছে। জনাব খলিল সর্বশেষ যে সংবাদ সম্মেলন করেছেন সেখানে ইট ওয়াজ ভেরি ক্লিয়ার, জান্তার কোনো রকম কোনো সমর্থন করিডোরে তো নেই, বরং জান্তা প্রতিবাদ জানিয়েছে যে তোমরা আরাকান আর্মির সাথে সম্পর্ক রাখছো কেন। সো সেই পরিপ্রেক্ষিতে জাতিসংঘ যদি ম্যান্ডেট দেয়ও, এটার ভবিষ্যৎ কি হতে পারে আমরা খুব ভালো বুঝতে পারি। চট্টগ্রামের ব্যাপারে আমার ব্যক্তিগত অপিনিয়নটা একটু অন্য জায়গায়। আমি এটা বিশ্বাস করি যে বন্দরের মতো জায়গা আমাদের ভীষণ ইনএফিসিয়েন্সি আছে, এগুলোর উন্নতি আমাদের সরকারের অধীনে বা বাংলাদেশের কোনো কোম্পানি খুব ভালোভাবে করতে পারবে কিনা এটা নিয়ে আমার যথেষ্ট সন্দেহ আছে, এবং প্রায় নিশ্চিতভাবেই বলতে পারি এটা হবে না। কিন্তু আমি এর সাথে যোগ করতে চাই একটা জিনিস, বন্দর কিন্তু একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট, আমাদের এই জায়গাটা জরুরি। সরকারের বিরুদ্ধে প্রধান অভিযোগটা আসলে কি? নির্বাচিত সরকারের সাথে এই অনির্বাচিত সরকারের ডিফারেন্সটা কি আসলে? ধরুন বিএনপি বা আওয়ামী লীগও যদি জনগণের ভোটে নির্বাচিত হতো এবং তার সামনে যদি একটা নির্বাচন থাকতো, সে যদি কোনো সিদ্ধান্ত জনগণের একেবারে বিরুদ্ধে গিয়ে নিতে যায় যেটা জনগণের জন্য ভালো না, সে কিন্তু ভয় পায়, কারণ তাকে তো আবার ভোট করতে হবে। এখানে একটু খেয়াল করেন, অনির্বাচিত সরকারের একটা ভালো দিক আছে, একটা খারাপ দিকও আছে। ও অনেক সময় আনপপুলার সিদ্ধান্ত যেটা দেশের জন্য ভালো সেটা সে নিতে পারে, কারণ সে তো ভোট করবে না। অনেক সিদ্ধান্ত আছে কিন্তু দেশের জন্য ভালো কিন্তু আনপপুলার। আমি একটা উদাহরণ দেই, আমি তো মনে করি বাংলাদেশের বিরাট একটা অংশের পাবলিক ইউনিভার্সিটি বন্ধ করে দেওয়া উচিত। জেলায় জেলায় পাবলিক ইউনিভার্সিটি কোনো দরকার নেই, আমাদের এত বিএএমএ পাস দরকার নেই, ফুল স্টপ। আনপপুলার হবে কিন্তু আপনাকে এটা নিতে হতে পারে। আবার প্রবলেম হচ্ছে, বিপদ যেটা, যে সরকার নির্বাচন করবে না আবার সে জনগণের কি আসলো গেল সেটাও কেয়ার করবে না। সো ওখানে একটা ঝুঁকিও আছে আসলে। তো এই কারণে বলছি যে এই সরকারের যথেষ্ট আলাপ করে নাই। বাংলাদেশের মাটিতে দুটো ঘটনা আছে, পোর্ট যে একটা স্ট্র্যাটেজিক অ্যাসেট তার প্রমাণ। সোনাদিয়া আমাদের সবচেয়ে সেরা ডিপসি পোর্টের লোকেশন হিসাবে আইডেন্টিফাইড হয়েছিল দীর্ঘদিনের সার্ভের পর। চায়না এখানে ফাইন্যান্স করবে কথা হলো,
শেখ হাসিনা গেলেন, চুক্তি স্বাক্ষরিত হবে, ভারতের চাপে সেখান থেকে সরে আসলো এবং শেষ পর্যন্ত আমরা সোনা দিয়ে পোর্টই করলাম না, আমরা পরবর্তীতে মাতার বাড়িতে করলাম, যেখানে আসলে জাপান ফাইন্যান্স করেছে। মংলাতে চায়নার সাথে ওখানে নতুন টার্মিনাল তৈরি এবং ম্যানেজমেন্টের চুক্তি হওয়ার প্রায় শেষ অবস্থায়ও ওটা পাল্টে গেল শেখ হাসিনা 24-এর নির্বাচনের পর যখন ইন্ডিয়া গেলেন। এই যে জুলাইয়ের মুভমেন্টের সময় কিন্তু এটার ফাইনাল অর্ডার হয়েছে, মানে ওই গোলযোগের মধ্যে। তার মানে পোর্টের দখল নিতে চাওয়া, পোর্টে কাজ করা শুধু না, পোর্টে আসলে আপনার একটা সমুদ্র। আমাদের এই অঞ্চলে যদি ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির কথা চিন্তা করি, পোর্টের প্রেজেন্স এখন খুব গুরুত্বপূর্ণ ব্যাপার। এখন সরকার এই সব কিছু ঠিকঠাক মতো করেছেন কিনা দেখুন। ভারতের সাথে যখন ডিপ্লোম্যাটিক রো হয়েছিল চিন্ময় ইস্যুতে, সবাইকে ডাকলেন, সবার সাথে কথা বললেন, ছবি তুললেন, দ্যাট ওয়াজ গুড। যখন এই ধরনের ইস্যু হচ্ছে তখন আপনি কাউকে ডাকছেন না। এমনকি সরকারের যে এক্সটেনশন, আমি এনসিপিকে সরকারের এক্সটেনশন মনে করি, তারাও কিন্তু এই করিডোরের বিরুদ্ধে কথা বলেছেন, ক্রমাগত বলছেন যে আলোচনা ছাড়া এটা হতে পারে না। সকল রাজনৈতিক দলের মতামত ছাড়া করা যায় না এই ধরনের কাজ, সেটাই আপনি বলছেন। তাসনিম খলিল, প্রধান উপদেষ্টার উদ্দেশ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, আপনি কি চান নির্বাচনের জন্য আপনার সঙ্গে আমাদের দ্বন্দ্ব সৃষ্টি হোক? এদেশের জনগণ যমুনামুখী লং মার্চ করুক। হুঁশিয়ারি করে দিতে চাই আপনাকে যে ডিসেম্বরের মধ্যে বাংলাদেশে একটি অবাধ সুষ্ঠু নির্বাচনের আয়োজন করুন। আপনার একমাত্র ম্যান্ডেট সাধারণ নির্বাচন করা। তিনি বলেছেন আপনার সরকার একজন বিদেশি নাগরিককে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা করেছেন। একজন বিদেশি নাগরিকের কাছে এই দেশের সেনাবাহিনী নিরাপত্তা সংক্রান্ত রিপোর্ট দেবে, ভাবলেন কিভাবে? বিএনপির এমন হুঁশিয়ারি সরকারের কেমন ভাবে নিলে দেশের জন্য ভালো হবে? দেখুন, এই সরকারটা টিকে আছে মূলত, মানে আমি যদি হাই পলিটিক্সের কথা বলি তাহলে টিকে আছে মূলত 3টা স্টেক হোল্ডারের উপরে। একটা হলো বাংলাদেশ সেনাবাহিনী, আর্মি, আরেকটা হলো বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি, দ্য মেইন পলিটিক্যাল পার্টি। অ্যান্ড যারা মানে ঢাকার বাইরে যান তারা অলরেডি এটা জানেন আমি যেটা বলছি, যে বিএনপি এই মুহূর্তে সব কিছুর নিয়ন্ত্রণ বিএনপির লোকজনের হাতেই। সো এটা একটা বড় স্টেক হোল্ডার। আর 3 নম্বর ডেফিনেটলি গণ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী যে ছাত্ররা ছিলেন এবং যারা ইউনূস সাহেব বারে বারে বলেন যে এরাই আমাকে ক্ষমতায় বসিয়েছে। তো এখানে ইউনূস সাহেব তার ঠিক কোন উপদেষ্টাদের উপদেশগুলো শুনে এরকম কিছু সিদ্ধান্ত নিচ্ছেন যেখানে তাকে কিন্তু সরাসরি একদিকে সেনাবাহিনী একটা স্টেক হোল্ডার, তার মুখোমুখি দাঁড়াতে হচ্ছে, আর আরেকটা হচ্ছে বিএনপির মুখোমুখি দাঁড়াতে হচ্ছে। হ্যাঁ, সো একটা কথা আপনি জিজ্ঞেস করেছিলেন না যে বিএনপি যদি, জাহেদ ভাই যেটা বলছিল যে বিএনপি যদি এখন রাস্তায় নেমে আসে তাহলে কি হবে? কি হবে? যমুনা অভিমুখে লং মার্চ। না, এবং যমুনা অভিমুখে লং মার্চের কথাটা খুবই ইন্টারেস্টিং, আমি শুনে একটু হাসছিলাম যে যমুনা অভিমুখে লং মার্চ বা যমুনার ঠিক পাশে ওয়াসার পানি ছিটিয়ে যে একটা মিটিং করে কোনো একটা দাবি খুব ইজিলি আদায় করে নেওয়া যায়, এটা তো এই সরকারই দেখিয়েছে। এবং তাদের যে পাওয়ার পার্টি, যেটা অনেকে কিংস পার্টি বলে, আমি সেটাতে যাইতে চাই না, বাট এই যে প্রবণতাটা যে যদি ইউনূস সরকারের কাছ থেকে যদি কোনো দাবি আমাদের আদায় করতে হয় তাহলে আমাদেরকে ওই যমুনার সামনে গিয়ে আমরা সব রোড ব্লক করে বসে থাকতে হবে। কারণ আনফর্চুনেটলি ইউনূস সাহেব নিজে কোনো সরাসরি কোনো প্রশ্নের উত্তর দিচ্ছে না, এবং আমি বলবো যে এটা কিছুটা প্রতারণামূলক। ইলেকশন কবে হবে একটা সাংবাদিক আপনাকে জিজ্ঞেস করতেছে, আপনি ডিসেম্বরে হতে পারে কিন্তু জুনের আগে হবে, দ্যাট ডাজন্ট মেক এনি সেন্স। কারণ আমাদের প্রতিটা এই দেশে ইন্টারিম গভর্নমেন্টটা কতদিন আছে এটার উপর আমাদের অনেক কিছু ডিপেন্ড করে। ঠিক আছে, ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হলেন গিয়ে খলিল সাহেব, দিস ইজ আনপ্রেসিডেন্টেড, এই প্রথমবার মনে হয় কেউ বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার হলো। হ্যাঁ, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটির এখন সবচেয়ে বড় চ্যালেঞ্জ কি মিয়ানমারকে হিউম্যানিটেরিয়ান করিডোর দেওয়া? অবশ্যই না। এবং এই যে করিডোরটা দেয়া হবে, আমার কিন্তু কোনো আপত্তি নাই। আমি রোহিঙ্গাদের একজন কমরেড মনে করি নিজেকে, এবং রোহিঙ্গা রিফিউজিদের রাইটসের জন্য আমি নিজে অনেক দিন ধরে কাজ করে আসছি। সো আমার ব্যক্তিগতভাবে রোহিঙ্গাদের ওইখানে রাখাইনে করিডোর দিতে আমার কোনো আপত্তি নেই। কিন্তু এটা ইউনাইটেড নেশনসের যে চার্টার আছে, মানে এটা হলো গিয়ে যে সারা দুনিয়ার যে সংবিধান, সেটা 3 নম্বর বা 4 নম্বর যে মূলনীতি, পিসফুল সেটেলমেন্টস অফ ডিসপিউটস, এটার একটা গুরুতর লঙ্ঘন। এটা নিয়ে কি আমরা বাংলাদেশে কোনো আলোচনা শুনেছি? আচ্ছা, বাংলাদেশের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার
আমার তো মনে হয় তার সবচেয়ে বেশি ফোকাস করা উচিত ছিল ইন্ডিয়াতে যে কয়েক হাজার আওয়ামী লীগের নেতাকর্মী এবং শেখ হাসিনা নিজে পালিয়ে আছে, এটার ব্যাপারে তিনি কী করেছেন। আমরা যেটা দেখেছি, আমাদেরই বন্ধুবান্ধব সাংবাদিক যারা এখন প্রেস উইংয়ে গিয়েছেন, ওনারা আমার অত্যন্ত প্রিয় মানুষ, আমি কোনো নাম এই জন্য আপনাকে অনুরোধ করবো প্লিজ নামটা বলবেন না, ওনারা ছবি শেয়ার করছেন যে অজিত দোভালের সাথে খলিল সাহেব, ঠিক আছে, আই ওয়ান্ট টু নো যে আপনি এই এখন অজিত দোভালের সাথে কি কথা বলছেন। আমাদের সবচেয়ে বড় ন্যাশনাল সিকিউরিটি থ্রেট ইজ দ্য দ্য আউটগোয়িং রেজিম, যেটা এখন ইন্ডিয়াতে আশ্রয় নিয়ে আছে। আমাদের সবচেয়ে বড় এখন বাংলাদেশের ভিতরে আরেকটা বড় সিকিউরিটি থ্রেট ক্রিয়েট হচ্ছে। আমরা জানি যে অনেকের খুব মেজাজ খারাপ হয় যখন জেনারেল ওয়াকার, আর্মি চিফ, উনি যখন মানে মাঝে মাঝে মুখ ফসকে বলে ফেলেন যে আমাদের ইলেকশনটা দিতে হবে, ইলেকশন দিতে হবে। কেন জেনারেল ওয়াকারের কেন ইলেকশনটা এই মুহূর্তে কেন দরকার? এইটা দরকার এই কারণে যে একটা ডিসিপ্লিন ফোর্স বাংলাদেশ আর্মি বছরের পর বছর, মাসের পর মাস সিভিলিয়ান এরিয়াতে মানে লোকালয়ে ডেপ্লয়েড থাকতে পারে না। এটা একটা যে কোনো দেশে আপনি যান, আজকে দেখেন জুলাই মাসের আগের থেকে কিন্তু জুলাই 2024 রাইট, জুলাই 2024-এ তাদেরকে ডাকা হলো লাস্টের দিকে। ওই সময় থেকে এখন পর্যন্ত একটা ডিসিপ্লিন ফোর্স এটাকে আপনি সিভিলিয়ানদের সাথে ডিপ্লয় করে রাখছেন। এদের মধ্যে বিভিন্ন ধরনের ডিসিশন ক্রিয়েট হচ্ছে, এদের মধ্যে বিভিন্ন ধরনের করাপশন ক্রিয়েট হচ্ছে, এদের মধ্যে বিভিন্ন ধরনের ইনডিসিপ্লিন ক্রিয়েট হচ্ছে। কি কারণে? এটা তো আর্মি যে ক্যান্টনমেন্টে বসে থাকে, আর্মি যে লোকালয়ে আসে না, এটা তো মানে কোনো শখের কারণে না। এটা একটা স্পেসিফিক কারণ হলো যে দে আর ট্রেইনড অ্যান্ড দে আর ইউজুয়ালি ডিপ্লয়েড টু ফাইট ওয়ার। হ্যাঁ, নিজের দেশের ভিতরে আমার জাস্ট খালি মনে হলো যে আমি জাস্ট ডিপ্লয় করে মাসের পর মাস রেখে দিব, এটা আমি করতেছি। এবং এটা কিন্তু একটা বড় ন্যাশনাল সিকিউরিটি থ্রেট। এটা কি খলিল সাহেব দেখা উচিত না? আইএসপিআর এর একটা বিজ্ঞপ্তি আপনি দেখেছেন, হয়তো চোখে পড়েছে। ঢাকা সেনানিবাস সংলগ্ন এলাকায় সভা ও সমাবেশ সহ সব ধরনের বিক্ষোভ প্রদর্শন নিষিদ্ধ করা হয়েছে। আগামীকাল রোববার থেকে, মানে আজকের কথা বলা হয়েছে, অনির্দিষ্টকালের জন্য এই নিষেধাজ্ঞা বহাল থাকবে। গতকালের কথা বলা হয়েছে যে আজ শনিবার এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। নাশকতা ও বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টির অভিযোগে বরখাস্ত সেনা সদস্য মোহাম্মদ নাইমুল ইসলাম ও তার 2 সহযোগীকে গ্রেপ্তার করা হয়েছে। তাকে গ্রেপ্তার করা হয় বলেও এক বিজ্ঞপ্তিতে, আইএসপিআর এর বিজ্ঞপ্তিতেই আমরা জানতে পারি। এই দুটি ঘটনার মধ্যে কোনো সংযোগ দেখেন কিনা? অবশ্যই দেখি। আমি যেটা বলতেছি যে ইনডিসিপ্লিন তো ক্রিয়েট হচ্ছে। এই যে সৈনিক, ওনার বিরুদ্ধে সম্ভবত অভিযোগটা হলো যে উনি তার নিজের ফ্যামিলি, একজন নারী, সম্ভবত ওনার ওয়াইফ বা এরকম কিছু হবে, আমি পুরোপুরি কনফার্ম না, তাকে নির্যাতনের কারণে তাকে সেনাবাহিনী থেকে বরখাস্ত করা হয়েছে। এখন মানে যথাযথ আইনি প্রক্রিয়ায় তো এটা আপিল করার তার সুযোগ আছে, কিন্তু উনি তো দেখছেন, এই যে সৈনিক, উনি কিন্তু দেখছেন যে বাংলাদেশে বর্তমানে এমন কি অবস্থা। আপনি একটা নারী সংস্কার কমিশনের আপনার যে রিপোর্টটা, সেটা আপনার পছন্দ হলো না, আপনি কোনো একটা জায়গায় আপনি বিশাল একটা সমাবেশ করে আপনি নারীদেরকে বেশ্যা বলে গালি দিয়ে দিলেন এবং এই ধরনের কাণ্ডকীর্তি আপনি করলেন। আপনি এখন কোনো একটা রাজনৈতিক দলকে নিষিদ্ধ করতে চান, আপনি একটা সরকারি স্পন্সরশিপ নিয়ে বা কোনো এক ধরনের মানে ব্যাকআপ নিয়ে আপনি প্রধান উপদেষ্টার যে বাসভবন সেটা ঘেরাও করে রেখে তারপরে আবার আপনি একবার শাহবাগে আসবেন, একবার বলবেন যে 1 ঘন্টার মধ্যে যমুনাতে যাব। তো এই ধরনের যে ম্যানুফ্যাকচার্ড নাটক, এইগুলো কি তারা দেখছে না? আমি তো সৈনিকদের কী দোষ এখানে? মপতন্ত্র যদি অন্যরা করতে পারে তাহলে সৈনিকরা কেন করবে না? সৈনিকের মনে হয়েছে আমি আমার বউ পিটাইছি, তুমি আমাকে চাকরি থেকে বের করে দিবা, ঠিক আছে আমি এখন ক্যান্টনমেন্টের সামনে একটা মব নিয়ে দাঁড়ায় যাই। এই ইনডিসিপ্লিনগুলা, এগুলো তো মপতন্ত্রের কারণেই আসছে। এবং এইটাই তো আমি যেটা বলতেছিলাম যে এই যে এটা কি একটা ন্যাশনাল সিকিউরিটি থ্রেট না? তো ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এখন পর্যন্ত কি এই ব্যাপারে কোন পদক্ষেপটা নিয়েছেন? ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার এখন পর্যন্ত পাবলিকলি আমি যতদূর জানি যে বিষয়ে কথা বলেছেন সেটা হলো মিয়ানমারের করিডোর। অ্যাজ আই সেড, মানে বাংলাদেশ নিজে থেকে এই ডিসিশনটা নেওয়া আন্তর্জাতিক আইনে ইট উইল বি টেরিবল ভায়োলেশন। কারণ এইখানে আমরা মানে আন্তর্জাতিক সম্পর্কের মূল 3টা রুলের মধ্যে একটা কোর ইনভায়োলেবল রুল হলো পিসফুল সেটেলমেন্ট অফ ডিসপিউট। আপনি জাতিসংঘের সিকিউরিটি কাউন্সিলের
একেবারে স্পষ্ট ম্যান্ডেট ছাড়া আপনি এটা করতে পারেন না। এবং আপনি এখন বলে বেড়াচ্ছেন যে আমরা করিডোর দিয়ে দিচ্ছি বা করিডোর আমাদেরকে দিতে হবে বা এটা তো হয় না। এবং আমি মনে করি যে এই প্রতিটা ক্ষেত্রে সরকারের যে এই লুকোচুরি, এক ধরনের মানে মানুষের কাছ থেকে কিছু তথ্য লুকিয়ে রাখা, আবার কিছু বলা, অর্ধেকটা না বলা, এটা এক ধরনের প্রতারণা ছাড়া তো কিছু না। আমি যেটা বললাম যে আমরা জানি যে বর্তমানে বাংলাদেশে যে পরিস্থিতি এবং বাংলাদেশের হিস্ট্রি বলে যে ডিসেম্বর থেকে ফেব্রুয়ারি মাসের মধ্যে বাংলাদেশে ইলেকশন করতেই হবে। আমি বুঝতেছি না যে ইউনূস সাহেবের কি সমস্যা এই কথাটা স্পষ্ট বলে দিতে। এবং আমি কারণ এখানে তো বিশাল ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। ফরেন ইনভেস্টররা এখনো বসে আছে যে আমরা কবে একটা ইলেক্টেড গভর্নমেন্ট আসলে, কারণ এখন তো কেউ জানে না যে আগামী 6 মাস পরে কি হবে বা আগামী 1 বছর পরে কি এক্সপেক্ট করা যেতে পারে। এই ধরনের ইনডিসিশন মূলত একটাই বার্তা দিচ্ছে যে বাংলাদেশ এখনো স্টেবল হতে পারেনি। জি, আপনার এই কথার সাথে অনেকটা মিলে যায় বা একই ধরনের কথা বলেছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি বলেছেন অন্তর্বর্তী সরকারের চিন্তা ও কর্মপরিকল্পনা সম্পর্কে জনগণ অন্ধকারে থাকায় দেশের রাজনৈতিক অঙ্গনে হয়তো অস্থিরতা বাড়ছে। বলেছেন মাত্র 10 মাসের মাথায় সরকারের ভেতরেও বাইরে এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। আরও আলোচনা করব, ফিরছি একটু পরে। দেখছেন রাজনীতি, আমাদের সঙ্গে ডাক্তার জাহিদুর রহমান আছেন। ডাক্তার জাহিদুর রহমান, ভাটারা থানায় হত্যা চেষ্টা মামলায় অভিনেত্রী নুসরাত ফারিয়া গ্রেপ্তার, বিমানবন্দর থেকে আজ তাকে আটক করা হয়, মন্তব্য জানতে চাই। একটু পেছনে যাই। যখন প্রথমে আইসিটিতে জামায়াতের নেতাদের বিরুদ্ধে অভিযোগ আসলো, সেখানে বিচার হলো, প্রহসনই হয়েছে, বিচারগুলো ভালো হয় নাই। যেমন অনেকগুলো ঘটনার কথা বলতে পারি আমরা। প্রথম কাদের মোল্লার ক্ষেত্রে যা হলো, তারপরে শুক্ররঞ্জন বালির ঘটনা আমরা জানি, স্কাইপ কেলেঙ্কারি, সরকার গেছে পাগল হইয়া, তারা একটা রায় চায়। এখন এই সুযোগ জামায়াতের তৈরি হয়েছে টু সে যে অন্যায়ভাবে তাদেরকে ফাঁসি দেওয়া হয়েছে বা বিচার করা হয়েছে এবং তার একটা গ্রাউন্ড আছে। কিন্তু বিপদ যেটা হলো, যাদেরকে ওখানে ওই বিচারের জন্য আনা হলো, ডাজ ইট নেসেসারিলি মিন তারা এইসব অপরাধে জড়িত ছিলেন না? তার মানে আপনি যখন একটা বিচারকে প্রসিডিউরালি ঠিক মতো না করেন, যিনি সত্যিকার অর্থেই দায়ী ছিলেন, তার এই পরিস্থিতি তৈরি হয়, তিনি এটা অস্বীকার করবেন না। আমি মজলুম, আমি অত্যাচারের শিকার হয়েছে, আমি অত্যাচারিত। ঠিক একই ঘটনা ঘটবে। নুসরাত ফারিয়ার কোনো অপরাধ আছে কিনা আমি জানি না। আওয়ামী লীগের সাথে যে অন্তত কয়েক ফুটের মধ্যেও গেছে, তার কোনো একটা অপরাধ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। মানে ওরা এতই ক্রিমিনাল ছিল, হতেই পারে তিনি কোনো না কোনো ধরনের করাপশন, খুব বেসিক একটা কোনো সুবিধা নেওয়া, কোনো তদবির হতে পারে। আই এম নট কনফার্ম অ্যাবাউট দ্যাট। কিন্তু সেটা সেভাবে স্পেসিফিকলি হওয়া, গড়ে সবার বিরুদ্ধে গড়ে আপনি হত্যা মামলা দিচ্ছেন, হত্যা চেষ্টা মামলা সবার বিরুদ্ধে দিচ্ছেন, তাতে কি দাঁড়াবে জানেন? এর মধ্যে প্রচুর করাপ্ট লোকজন আছে, হিউম্যান রাইট ভায়োলেট করেছে প্রচুর মানুষ আছে। এদের সেই বিচারগুলো যখন হবে না, কয়েকদিন পরে এগুলো তো টেকনিক্যালি দাঁড় করাতে পারবেন না। আমরা তো বাংলাদেশে থেকে আওয়ামী লীগের জন্য ন্যায় বিচার চাই, ইভেন শেখ হাসিনার জন্য। শেখ হাসিনা দেশে আসলো, কেউ তো চাইবে তাকে হাতের কাছে একটু দাও, আমরা একটু দেখি তাকে। কিন্তু আমরা তার জন্য একটা ন্যায় বিচার চাই, যাতে তার ফাঁসিও হতে পারে। কিন্তু ওইটার জায়গায় যখন এই ঘটনাগুলো ঘটে, অল্প কিছুদিনের মধ্যে দেখবেন আওয়ামী লীগে কোনো অপরাধী নাই, কোনো করাপ্ট লোক নাই। কারণ সবাইকে আপনি ফাঁসির মামলা দিয়েছেন, উদ্দেশ্য সম্ভবত ওটা হলে জামিন টামিন ডিনাই করা যায়, কিছুদিন জেলের ভাত খাওয়াবেন। এই তো এই করতে গিয়ে পুরো প্রসেসটাকে প্রশ্নের মধ্যে ফেলে এই ধরনের ঘটনা পুরো প্রসেসটাকে আসলে বিতর্কিত করে। তাসনিম খলিল, এখন যেসব হত্যা মামলা হচ্ছে, মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, সেসবে আপনি মানবাধিকার লঙ্ঘন দেখতে পান? হ্যাঁ, প্রসিডিউরাল এরর তো আমি দেখতেই পাচ্ছি। এবং প্রথম কথা হলো গিয়ে যে এই যে হত্যা মামলা, জুলাই আগস্টে তো বাংলাদেশে র্যান্ডম হোমিসাইড হয়নি। যেটা হয়েছে সেটা হচ্ছে ম্যাসাকার্স। যেটা হয়েছে সেটা মানে জাতিসংঘর একটা এজেন্সি নিজে বলছে যে ক্যান অ্যামাউন্ট টু ক্রাইমস এগেনস্ট হিউম্যানিটি। এবং এই মামলাগুলো কিন্তু ওই যে ব্রিটিশ আমলের যে পিনাল কোড দিয়ে, হ্যাঁ, আমি ওইখানে দাঁড়িয়েছিলাম, তারপরে দেখলাম শেখ হাসিনার নির্দেশে আর 100 জন এসে তাকে হত্যা করলো, ইনক্লুডিং আই ডোন্ট নো হু নুসরাত ফারিয়া ইজ, বাট ইনক্লুডিং হার। এই মামলাগুলো নর্মালি এইভাবে ডিল করা হয় না। হ্যাঁ, সো প্রসিডিওরটা খুবই 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 গুরুত্বপূর্ণ। এবং এখানে যেহেতু বাংলাদেশে এখন ইসলামী মনোভাবাপন্ন লোকরা অনেক বেড়ে গেছেন, অনেক ভোকাল এখন, তাদের জন্য আমি একটা কথা বলতে চাই। সেটা হলো যে ইসলামিক জাস্টিস সিস্টেমের কিন্তু একটা খুব সুন্দর একটা নীতি আছে। সেটা হলো যে জাস্টিস মানে জুডিশিয়াল জাস্টিসটা তখনই হবে যখন কনভিক্টেড মানে যে অ্যাকিউজ সে এবং যে বিচার প্রার্থী সে দুইজনেই সমানভাবে সন্তুষ্ট হবে। মানে যাকে আপনি
আসামি হিসেবে সে লাইক শাস্তি আসামি দিলেন এবং বিচারপ্রার্থী হ্যাঁ। দুজনকেই আসলে হ্যাঁ সন্তুষ্ট সমান হতে সুযোগ হবে, দিতে হবে। সমান সুযোগ দিতে হবে এবং সন্তুষ্ট করতে সন্তুষ্ট হবে। এবং যে মানে আসামি যে তাকে যদি আপনি দণ্ডও দেন, সে বলবে যে হ্যাঁ আই ডোন্ট কমপ্লেন বিকজ আমাকে সুবিচার করা হয়েছে আমার প্রতি। হ্যাঁ, এটা কি আমরা এখন বাংলাদেশে দেখছি? এটা কি আমরা বলতে পারবো যে যেটা হচ্ছে? নুসরাত ফারিয়ার যার কথা বললেন, উনি এক্স্যাক্টলি কোথায় কাকে মার্ডার করেছেন বা আসলে অভিযোগটা কি? আপনি যদি অভিযোগ পত্রগুলো দেখেন, আমি ওনারটা পড়িনি বাট আমি অনেকগুলো অভিযোগপত্র পড়েছি। হ্যাঁ, এটা খুবই হাস্যকর যে একজন মার্ডার হয়েছে এবং এক্স্যাক্টলি কে মার্ডার করেছে এটার কোনো রেফারেন্স আপনি পাবেন না, কিন্তু সেখানে 1 2 3 4 করে এবং ওই এলাকার এমপি বা এরকম কিছু মানুষের নাম থাকবে। এরপরে র্যান্ডম লোকজনের, আমি একটা কেস পেয়েছি, একজন আমলার নাম 5টা 6টা কেসে ঢুকিয়ে দেওয়া হচ্ছে। উনি একই দিন একই সময়ে নোয়াখালীতেও ছিলেন, ময়মনসিংহেও ছিলেন, সিলেটেও ছিলেন এবং উনি নিজেই আমাকে পাঠিয়েছেন বিভিন্ন মামলায় ওনার নাম, এবং উনি 40 বা 50 নম্বরের মধ্যে আছেন আর কি আসামি হিসাবে। সো কোনো একজন তার নামগুলো ওখানে, যেটা করাপ্ট প্র্যাকটিসের কথা আমরা বলি, করা হয়েছে। এগুলো মানবাধিকারের গুরুতর লঙ্ঘন। এবং এখন সরকার বলতে পারে আমাদের তো এখানে কিছু করার নেই, এটা একটা ডাহা মিথ্যা কথা হবে। কারণ সরকার কালকেই একটা পলিসি ডিসিশন নিতে পারে যে ওয়েন ইট কামস টু জুলাই আগস্টের অভ্যুত্থানের সময়কার মামলা, আমরা পুলিশ বাদী হওয়া ছাড়া, আপনারা অভিযোগ দিতে পারবেন থানায়, বাট পুলিশ বাদী হওয়া ছাড়া এটা আমরা মামলা হিসাবে গ্রহণই করব না। এটা তো বলতে পারতো। তারা তো কোনো তদন্ত ছাড়াই এখন মামলা গ্রহণও করছে এবং মানুষকে অ্যারেস্টও করছে। বিটিভি ছাড়া অন্য কোনো দেশীয় গণমাধ্যমকে কেন সরেজমিনে আয়নাঘরের তথ্য সংগ্রহ করতে দেয়া হয়নি? আপনার কি মনে হয়, মানে আমরা যারা দেশীয় সাংবাদিক, আপনার চোখে আমাদের দিক থেকে আমাদের কি দক্ষতার কোনো অভাব আছে কিনা যে আয়নাঘরের সংবাদ আসলে আমরা ঠিক সংগ্রহ করতে পারবো না? আচ্ছা, আমার জন্য এই প্রশ্নটা একটু বিব্রতকর, বাট আমি উত্তর দেওয়ার চেষ্টা করছি। সেটা হলো যে আয়নাঘরে ইউনূস সাহেবের যে ভিজিটটা, আমি প্রথমবার যখন বাংলাদেশে আসি, আই থিঙ্ক ইন অক্টোবর নভেম্বর লাস্ট ইয়ার, উনি আমাকে একটা ইন্টারভিউ দিয়েছিলেন, আমি তাকে জিজ্ঞেস করেছিলাম এবং উনি আমাকে তখন কমিট করেছিলেন। আমি তখন জিজ্ঞেস করেছিলাম যে আমাদেরকে আয়নাঘরে যেতে দেওয়া হচ্ছে না, আমরা বাড়ি বাড়ি ডিজিএফআইকে বলেছি, তারা কোনো রেসপন্সই করছে না। তখন উনি বলেছেন যে গুম কমিশনের যে রিপোর্টটা, ওইটা পাওয়ার পরে আমি নিজে সাংবাদিকদেরকে নিয়ে যাব। দ্যাট ওয়াজ হিজ কমিটমেন্ট অন ক্যামেরা। এবং এরপরে তো আবার উনি মানে যখন ইন্টারভিউ শেষ হয়ে গেল, উনি আমাকে তুমি তুমি করে বলেন, উনি তখন আবার বলছেন যে তোমাকে ছাড়া আমি যাব না, এইভাবে বলছেন। সো এটা একটা ছিল। কিন্তু এরপরে আমি যখন গতবার আসলাম এবং আমার মাথায় ছিল যে যেহেতু গুম কমিশনের সদস্যরা ইউনূস সাহেবের কাছে যখন রিপোর্ট জমা দিয়েছেন এবং ইউনূস সাহেবও কিন্তু বলেছেন যে হ্যাঁ আমি যাব, হ্যাঁ সার্ভাইভারদেরকে নিয়ে যাব, হ্যাঁ, এবং সেই সার্ভাইভারদের নিয়ে যাওয়ার তালিকা বা কে কে যেতে পারে কোন কোন লোকেশনে, 3টা প্রিজন ছিল, একটা হলো জেআইসি যেটাকে আমরা আয়নাঘর বলি, আর একটা 2টা র্যাবের, কোনটাতে কে যাবে এই সব কিছু কিন্তু গুম কমিশন প্রিপেয়ার করে রেখেছিল। এখানে যেটা হয়েছে, আমি যেটা বুঝেছি সেটা হলো যে সরকারের একজন বিশেষ উপদেষ্টা, বিশেষ একজন ব্যক্তি, তিনি এবং বাংলাদেশ সেনাবাহিনীর মানে কিছুদিনের জন্য ডিজিএফআই এর ডিজি হিসাবে দায়িত্বরত ছিলেন, এই 2 জন মিলে একটা সিদ্ধান্ত নিয়েছেন যে কোনো সাংবাদিক যাবে না, কোনো সার্ভাইভার যাবে না, কারণ এটা হলে মানে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে, কোনো একটা প্রবলেম হয়ে যাবে, বাংলাদেশ সেনাবাহিনীর ভাবমূর্তি ক্ষুণ্ণ হবে। এবং এই জিনিসটা নিকোল, আমি নিজে দিনের পর দিন, রাতের পর রাত আমি মানুষের সাথে কথা বলেছি, সরকারের সাথে কথা বলেছি, স্টেক হোল্ডারদের সাথে কথা বলেছি, মায়ের ডাকে তুলি তার সাথে কথা বলেছি, এবং শেষ পর্যন্ত আমার একটাই লক্ষ্য ছিল যে অন্তত কয়েকজন সার্ভাইভার এবং আমরা অন্তত যেন যেতে পারি। বিকজ আপনি একটা কথা, হয়তো আমি কোনোভাবে আপনাদেরকে ডিসরেসপেক্ট করতে চাই না, বাট নেত্র নিউজ ওয়াজ দ্য অনলি নিউজ অর্গানাইজেশন, দেশে বলেন দেশের বাইরে বলেন, যারা আয়নাঘর নিয়ে কাজ করেছে। এবং এইটা সরকারের অনেক উপদেষ্টা নিজে স্বীকারও করেন এবং ব্যক্তিগতভাবে বলেছেনও যে ইফ এনি আউটলেট ওয়াজ অ্যালাউড ইন টু জেআইসি ইট শুড হ্যাভ বিন নেত্র নিউজ। কিন্তু এটার জন্য আমাকে একেবারে, আমি যেদিন ভিজিটটা হয় এর আগের দিন সন্ধ্যা 7টা পর্যন্ত আমি ওয়েট করেছিলাম। আমাকে রীতিমতো
লড়াই করতে হয়েছে এই ভিজিটটা করানোর জন্য। জি, দুটো প্রশ্ন আপনার কথা থেকে। প্রথম প্রশ্ন হচ্ছে, আপনি আমাদেরকে শ্রদ্ধা রেখেই বলেছেন যে নেত্র নিউজ ওয়াজ দ্য অনলি নিউজ আয়নাঘর নিয়ে কাজ করেছে। আপনি কি মনে করেন দেশে থেকে সাংবাদিকতা করা আর দেশের বাইরে থেকে সাংবাদিকতা কিংবা ব্লগিং করা বা অ্যাক্টিভিজম করা, মানে দুটার মধ্যে কেমন তফাৎ দেখেন সেটা জানতে চাই। দ্বিতীয়ত, সত্যি আয়নাঘর ছিল কিনা এই প্রশ্ন করে কেউ কেউ, তাদের প্রশ্নের উত্তরে আপনি কি বলতে চান? যারা এই মানে দ্বিতীয় প্রশ্নটা যারা করে তারা তো আসলে পুরো জিনিসটা সম্পর্কে জানে না। এটা একটা তারা ভিকটিমস অফ দেয়ার ওন প্রোপাগান্ডা। এবং এটা আয়নাঘর আছে কি নাই সেটা তো যে কোনো মানুষ যারা ক্যান্টনমেন্টে থাকে বা আর্মিতে লোকজন আছে তারা তো সবাই মোটামুটি জানতো এটা। ইভেন অনেকে কিন্তু প্রকাশ্যে বলেছেও। আর এতগুলা মানুষ যাদেরকে আয়নাঘরে রাখা হয়েছিল তারাও তো বের হয়ে এসে এখন তো বলতেছে যে আয়নাঘর ছিল। আমরা তো গেলাম, আমরা তো দেখালাম, আমাদের ভিডিও ফুটেজগুলো, ছবিগুলা, সেলগুলা সব কিছু কিন্তু আমরা দেখেছি। কিন্তু আপনি হলের সাথে আপনি আসলে কোনো আলাপ করতে পারবেন না, কারণ তার উদ্দেশ্য কিন্তু আসলে সত্যটা কি এটা খুঁজে বের করা না। তার উদ্দেশ্যটা হলো, দেখেন তারা দুইটা কথা বলে, মানে যারা বলে যে আয়নাঘর হোয়াট এভার আমরা বানাইছি বা হোয়াট এভার, তারা দুইটা কথা বলে এবং দুইটাই কিন্তু পরস্পর বিরোধী। একটা হলো যে আয়নাঘর বলে আসলে কিছু নাই, হ্যাঁ, এটা হলো নাকি আমার স্ক্রিপ্টে বানানো একটা জিনিস। আর দ্বিতীয় হলো যে আয়নাঘর থাকলেই বা কি, দুনিয়ার সব দেশে আয়নাঘর আছে, দুনিয়ার সব দেশেই সেই নাকি এনফোর্স ডিসঅ্যাপিয়ারেন্স হয়, দুনিয়ার সব দেশেই নাকি ন্যাশনাল সিকিউরিটির জন্য এরকম মানুষকে আটকে রাখা হয়। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলতে চাই, যেটা মানে যারা আসলে এই কথাগুলোতে বিভ্রান্ত হন। ইউনাইটেড স্টেটস, যেটাকে আমরা জানি যে এরা মানে হিউম্যান রাইটস অ্যাবিউজের জন্য ইউনাইটেড স্টেটস তো একটা চ্যাম্পিয়ন, রাইট? এরা দেখেন তাদের নিজের দেশে ইল্লিগাল ডিটেনশন যাতে করতে না হয়, তারা গুয়ান্তানামো বে কিন্তু বানাইছে তাদের দেশের সীমানার বাইরে, কিউবার একটা দখল করা জায়গায়। নিজের দেশের মধ্যে তারা রাখে নাই, কারণ তাহলে ওই গুয়ান্তানামো বেতে যে মানুষকে নির্যাতন করা হয় সেটা তাদের সংবিধানের অধীনে গিয়ে অবৈধ হয়ে যায়। তারা এটা কিন্তু একটা গ্রে জোনে রাখতেছে। আমি আমেরিকার কথা বলতেছি। হ্যাঁ, আয়নাঘরের মতো কনসেন্ট্রেশন ক্যাম্প, আয়নাঘরের মতো ক্যাম্প আছে চায়নাতে, যেখানে উইঘুর মুসলমানদেরকে আটক রেখে নির্যাতন করা হয়, নারী পুরুষ নির্বিশেষে। তো আমরা কি ওইটা চাই আমাদের দেশে? তারা এই প্রশ্নগুলোর উত্তর দিতে পারবেন না। এবং আয়নাঘরে যেখানে আমি আশা করব এখন আরেকটা বিষয় যেটা সরকার থেকে আমাকে পরে বলা হয়েছে, আমার মনে হয় যে তারা অনেক চিন্তাভাবনা করেছেন যে এটা কীভাবে তারা ডিফেন্ড করবেন, যে সকল বা আরও বেশি সংখ্যক মিডিয়াকে কেন অ্যাক্সেস দেওয়া হয় না, হুইচ আই থিঙ্ক ইজ কনভিনসিং, কারণ অল অফ দিস প্লেসেস আর ক্রাইম সিনস। হ্যাঁ, প্রতিটা জায়গায় কিন্তু একটা ক্রাইম সিন, এবং ওইখানে অনেক বেশি সংখ্যক মানুষ যদি যান তাহলে ওইখানে বিভিন্ন ধরনের সমস্যা সৃষ্টি হতে পারে। আমার কাছে মনে হয় যে আমাদের ভিজিটের পরে ওইটা আসলে আর অতটা জার্মিন না। জি, ডাক্তার জাহেদ, রাজধানীর গুলিস্তান থেকে মিছিলের সময় 11 নেতাকর্মী আটক করেছে আওয়ামী লীগের, 11 নেতাকর্মী আটক করেছে ডিবি। এই মিছিল কি বার্তা দেয়? আচ্ছা, প্রথম কথা হচ্ছে এই প্রথম আমি বলছি, মানে আওয়ামী লীগের মিছিল আগে যখনই গ্রেফতার করার চেষ্টা হয়েছে, বিএনপি বা অন্য কেউ বাধা দেওয়ার চেষ্টা করেছেন, আমি খুবই বীরের মতো সেলফি তুলে দেখাতে দেখেছি যে আমি ওকে ধরে নিয়ে যাচ্ছি ভিডিও করতে করতে, প্রত্যেকটার প্রতিবাদ করেছি। কারণ আওয়ামী লীগ নিষিদ্ধ দল ছিল না, তার যে কোনো রাজনৈতিক কর্মসূচি সেটা যদি কোনো ভায়োলেন্ট কিছু না হয়ে থাকে তাকে বাধা দেওয়ার কোনো রাইট সরকারের ছিল না। এখন যে প্রক্রিয়ায় তাদেরকে নিষিদ্ধ করা হয়েছে, কর্মসূচি নিষিদ্ধ করা হয়েছে, সেটাকে নিয়ে কার্যক্রমটাও যেহেতু নিষিদ্ধ করা হয়েছে সেটাকে সমালোচনা করতে পারেন। 2009 সন্ত্রাস দমন আইন নিয়ে এমনি প্রচুর সমালোচনা আছে, তার মধ্যে কার্যক্রম নিষিদ্ধের অপশন ছিল না, খুব তাড়াহুড়ো করে ওইটা অ্যামেন্ড করে ওটার একটা অর্ডিন্যান্স দিয়ে করছেন। সো আইন বা প্রসিডিউরের প্রবলেম আছে। স্টিল আমরা এখন বলতে পারি সরকার আইনি পথে কাজ করছে, যার কার্যক্রম নিষিদ্ধ তাকে সরকার ধরতেই পারে। কিন্তু আমি মনে করি আওয়ামী লীগ এই কাজটা করবে। আমি একটা পত্রিকার একটা রিপোর্টে দেখলাম ভারতে যে আওয়ামী লীগের লোকজন পালিয়ে আছে, সংখ্যাটা হিউজ, স্ট্যাগারিং, প্রায় 1.5 লক্ষ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী। ভারত সরকার এদেরকে দেশে পাঠিয়ে দিতে চাইছে, এবং ফানি ব্যাপার হচ্ছে শেখ হাসিনাও চান তারা দেশে আসুক। এর সাথে এই মিছিলের যোগসূত্র খুঁজে পাওয়া যাবে। শেখ হাসিনা চান তারা দেশে যাক, মিছিল করুক, তারা কোনো না কোনো জায়গায় কোনো ধরনের স্যাবোটেজ করার চেষ্টা করুক, এগুলো যতই করবে, এই যে আপনি ধরলেন, এতে সরকার এখন বলতে পারে ওটার কর্মকাণ্ড নিষিদ্ধ, বেআইনি কাজ করেছে। বাট স্টিল আওয়ামী লীগ যে নিষিদ্ধ হলো, এই আলাপটা শুরু হবে। খেয়াল করবেন ইউরোপ, আমেরিকা, মানে পশ্চিমারা আওয়ামী লীগের নিষিদ্ধতা পছন্দ করে না। আমি তার চাইতেও বড় উদাহরণ দিই, যে জাতিসংঘ, তাসনিম বললেন, ক্রাইম অ্যাগেন্স্ট হিউম্যানিটি কমিট করেছে শেখ হাসিনা তার দলকে সাথে নিয়ে, এসব কথা রিপোর্টে আছে।
মানে শেখ হাসিনাকে ডুবিয়ে দিয়েছে, কিন্তু সেই জাতিসংঘের রিপোর্টই বলছে আওয়ামী লীগকে নিষিদ্ধ করা ঠিক হবে না। ফলে আওয়ামী লীগ নিষিদ্ধ হয়েছে এই আলাপটা যতই গ্লোবালি চলতে থাকবে এটা আওয়ামী লীগের পক্ষে পয়েন্ট যোগ করবে। সুতরাং এই ধরনের জটিকা মিছিল মাঝে মাঝেই হবে। আর একটা কাজ শেখ হাসিনা করার চেষ্টা করবেন, তার যে কিছুটা নেতৃত্ব আছে, যে কারো কারো কাছে টেকনিক্যালি মনে হয়, আমি নিজেও ভাবার চেষ্টা করেছি, আচ্ছা এই ঘটনার পর তো আওয়ামী লীগের বেশ কিছুদিন চুপ থাকা দরকার ছিল, অথচ ৩-৪ মাস যেতেই তিনি ট্রাম্পের ছবি নিয়ে মিছিল করতে বলেছেন একজন দূরে থেকে ছবি তুলবা, তোমাদেরকে বাধা দিলে সেই ছবি আমরা করবো, ইত্যাদি ইত্যাদি। পরে আমি যেটা ধারণা করলাম, শেখ হাসিনা হয়তো তার নেতৃত্ব বা কর্তৃত্ব হারানোর ভয় করছেন, তার এই পালিয়ে যাওয়া সবাইকে ফেলে অনেকে ক্ষুব্ধ করেছে। সুতরাং তিনি আসলে এই নিয়ন্ত্রণটা রাখতে চাইছেন এখনই বিভিন্ন জায়গায়, এবং অত্যন্ত বাজে ধরনের নোংরা কথা বলা মানুষের সাথেও তিনি অনলাইন মিটিংয়ে কানেক্টেড হয়ে কথাবার্তা বলেন, মানে অত্যন্ত ঘৃণিত, মানে আওয়ামী লীগের লোকজনও তাদেরকে ঘৃণা করে এরকম মানুষের সাথে। তো উনি চেষ্টা করছেন তার এক ধরনের নিয়ন্ত্রণ তার নেতাকর্মীদের উপরে রাখার জন্য, সেইটারই একটা চেষ্টা এটা। ডাক্তার জাহিদুর রহমান, বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিন বলেছেন, সোশ্যাল মিডিয়া ও নিউজ থেকে আমরা জানি তারা স্থলবন্দর ইন্ডিয়ার কথা বলছেন তিনি, বিশেষ করে আখাউড়া ডাউকি সহ সীমান্তবর্তী অঞ্চলের বিষয়ে কিছু সিদ্ধান্ত নিয়েছে, আমরা অফিসিয়ালি জানার পর ব্যবস্থা নিতে পারবো, আমাদের বিশ্লেষণ চলছে, সরকারের বিভিন্ন সংস্থা সেটা করছে, আমরা উপলব্ধি করার চেষ্টা করছি, তার পরিপ্রেক্ষিতে আমরা করণীয় নির্ধারণ করব। এই বিষয়ে ভারতের পদক্ষেপের বিষয়ে কথা বলছিলেন তিনি, এবং এই বিষয়ে পিআরআই চেয়ারম্যান জায়েদি সাত্তার বলেছেন, বাংলাদেশ থেকে ভারতের পণ্য আমদানির ক্ষেত্রে ভারত সরকার যে বিধিনিষেধ আরোপ করেছে তা দুই দেশের বাণিজ্যের জন্য ভালো খবর নয়, দুই দেশের মানুষের জন্য এটা ভালো পদক্ষেপ নয়, এতে আঞ্চলিক বাণিজ্য বাধাগ্রস্ত হবে। ভারতের এই বিধিনিষেধের ফলে এখন আমাদের বাণিজ্য ব্যয় বেড়ে যাবে, কারণ এখন অনেক পথ ঘুরে ভারতে পণ্য রপ্তানি করতে হবে, আগে সহজে বিভিন্ন স্থলবন্দর ব্যবহার করে দেশটিতে পণ্য পাঠানো যেত। সেই সাথে তিনি বলেছেন যে ভারতের সঙ্গেও আমাদের উইন উইন বাণিজ্য পরিস্থিতি ছিল, এখন সেটা ক্ষতি ক্ষতি অবস্থায় চলে যাচ্ছে। উইন উইনকে ক্ষতি ক্ষতি অবস্থায় নিয়ে যাচ্ছে কিনা আমরা? ভারত নিয়ে যাচ্ছে ফর শিওর, এবং সম্ভবত এই ধরনের একটা পদক্ষেপ একটু হালকা ঢঙ্গে যদি বলি, মানে পাকিস্তানের সাথে তার এক ধরনের ডিজাস্টার হয়েছে বলে আমি মনে করি। এই যে যুদ্ধ খেলা খেলতে গিয়ে ভারত শেষ পর্যন্ত এমন হয়েছে, ডোনাল্ড ট্রাম্প এখন প্রতিদিন পারলে একবার করে বলেন কাশ্মীর সমস্যায় আমি মধ্যস্থতা করতে চাই, অন্তত 8 বার বলেছেন তিনি এখন পর্যন্ত, যেটা ভারতের সবচেয়ে বড় একটা রেড লাইন। তো তারা বাংলাদেশের সাথে তার যে ডিপ্লোম্যাটিক প্রবলেম ছিল সেটাকে সে আবার এগিয়ে নেবে। মানে সমস্যা কি জানেন, আমি যথেষ্ট সময় নেই, আমাকে সময় দিলে আমি বুঝিয়ে দিতে পারতাম। এটা বিজেপি কিন্তু একটা প্রোডিউসার অলরেডি বলে ফেলেছেন, সময় নেই একটু। বিজেপি কিন্তু একটা ফ্যাসিস্ট দল, তো ওকে না ফ্যাসিস্ট হওয়ার প্রধান কারণ বা জায়গাগুলোর একটা ছোট নেগোশিয়েট করতে চায় না, বল প্রয়োগ করতে চায়। পাকিস্তানকে করেছে, বাংলাদেশ তার কথা শুনছে না, এখানে বল প্রয়োগ করবে, তার ক্ষতি হতে পারে। লুজ সিচুয়েশন না, লস সিচুয়েশনও না। এই যে শুরু থেকে যে আমাদের ভিসা দিচ্ছে না, তাতে তাদের পশ্চিমবঙ্গের ব্যবসা ক্ষতিগ্রস্ত হচ্ছে, হসপিটাল বিজনেস, ট্যুরিজম সব কিছু প্রবলেমে পড়েছে। তারপরে করেছে তো, কারণ তিনি এই ইমেজ তৈরি করেছেন, আমি মোদি, আমার 56 ইঞ্চি বুকের ছাতি, আমি গায়ের জোরে সব করি, আমি তোমার সেই সেভিয়ার, ফ্যাসিস্টদের একটা সেভিয়ার লাগে, তোমার প্রচুর এনিমিজ, আমি সেভিয়ার, আমি সেভ করব, এসব করছেন। জি, তাসনিম খলিল, নিউ এজ সম্পাদক নুরুল কবির গণমাধ্যমে দিয়ে এক সাক্ষাৎকারে বলেছেন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা কমে যাচ্ছে। গণতান্ত্রিক রূপান্তরের সম্ভাবনা কমে যাচ্ছে কিনা, নাকি ঠিকই আছে, নাকি বেড়ে গেছে? আপনার বিশ্লেষণ কি বলে? আমি কিছুটা একমত, আবার আরেকদিকে আমি এটাও বলবো যে রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কখনো সরকার বা শাসক দল মানে শাসকদের পক্ষ থেকে আসে না। আমাদের যে ইন্টারিম শাসকরা যারা মনে করেন যে তাদের সব কিছু করার ম্যান্ডেট আছে, এইটা কিন্তু তারা নিজেদের ঘাড়ে এমন সমস্ত রাইট এবং দায়িত্ব নিচ্ছেন যেটা আসলে তারা করতে পারবেন না। রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর জনগণই করে এবং জনগণের ভোটের মাধ্যমেই হয়, এবং যখন জনগণের ভোটাধিকার হরণ করা হয় এই জনগণই আবার কিন্তু নেমে আসে। এবং বিএনপির কথা যেটা বললেন যে তারা এখন, আমি এটা জানতাম না যে যমুনার দিকে যাবে বলছে, এটা যদি আসলে তারা করে তাহলে ইউনূস সাহেবের যে কি পরিমাণ একটা এম্বারেসিং সিচুয়েশনের মধ্যে পড়তে হবে। আমার মনে হয় ওনার আশেপাশে 2-3 জন উপদেষ্টা আছেন যারা ওনাকে অনেক কিছু বোঝাচ্ছেন যে করিডোর দিয়ে এটা করে ফেলবো, ওইটা করে ফেলবো, বাট আলটিমেটলি যদি কোনো দিন বিএনপির একটা মিছিল যমুনার দিকে যায়, ইউনূস সাহেব তো 32 নম্বরে যেভাবে ভাঙচুর করেছে ইনকিলাব মঞ্চ, 2000 লোক ছিল হয়তো, আমি বলবো যে 2 লাখ লোকের একটা মিছিল যদি যমুনাতে যায়, এবং গিভেন দ্য কাইন্ড অফ ডিস্টেন্স এনসিপির লোকজন আর্মির সাথে ক্রিয়েট করেছে, ওনাকে তখন আসলে
খুব এম্বারেসিং একটা জায়গায় পৌঁছাতে হবে, এবং এটা আমার মনে হয় যে আমাদের কারোর জন্যই ভালো হবে না। বাট গোয়িং ব্যাক টু দ্য কোয়েশ্চেন, রাষ্ট্রের গণতান্ত্রিক রূপান্তর কেউ করে মানে করবে, প্রোভাইড করবে, দ্যাট নেভার হ্যাপেন্স। হ্যাঁ, এটা জনগণকেই করতে হবে, ঠিক যেভাবে শেখ হাসিনা নিজে নিজে কখনো কিন্তু রাষ্ট্র ক্ষমতা ছেড়ে দেয় নেই। একটা অগণতান্ত্রিক একটা পুলিশি রাষ্ট্র, এই রাষ্ট্রের জনগণই কিন্তু গণ অভ্যুত্থানের মাধ্যমে তাকে বিতাড়িত করে ইন্ডিয়া পাঠিয়ে দিয়েছে। জি, রাজনীতির এই আলোচনা চলবে, রাজনীতিতে শেষ কথা বলে কিছু নেই। আগামী বৃহস্পতিবার রাত 9টায় আবারও দেখা হবে, সাথেই থাকুন।